আন্তর্জাতিক অঙ্গনের তাজা আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দেব, যুদ্ধ 15 দিনে গড়ালে ইসরায়েল, ক্ষেপণাস্ত্র থামাতে পারত না ইরানের। পুরো ইসরায়েল জুড়ে নরকে পরিণত হতো ঝাঁকে ঝাঁকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায়। এরপর জানিয়ে দেব, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা জেলেনস্কির। এদিকে ইরানের সামরিক শক্তি টেক্কা দিতে পারবে কি আমেরিকা? আমেরিকা কেন ইরানকে এত ভয় পায়? ইরানের কাছে কেন মাথা নত করে আমেরিকা? জানিয়ে দেব বিস্তারিত। এরপর জানাবো চীনের সঙ্গে ভারতের পানি যুদ্ধের আশঙ্কা। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভয়ঙ্কর ক্লাস্টার ক্ষেপণাস্ত্রে বিপর্যস্ত ইসরায়েল কিভাবে পেল ইয়েমেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। যুদ্ধ থামছে না, বরং চলবে জানিয়ে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ঘোষণাটি এলো ইউক্রেনের স্বাধীনতা দিবসে। 24 অগস্ট স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, যেহেতু শান্তির কোনো সাড়া নেই, তাই আমাদের স্বাধীনতার জন্য যুদ্ধ চলবেই। আমাদের শান্তি দরকার, এমন শান্তি যেখানে ভবিষ্যৎ আমরা নিজেরাই ঠিক করব। ইউক্রেন ভুক্তভোগী নয়, বরং যোদ্ধা। এখনও জিতেনি, তবে হেরেও যায়নি। রাশিয়ার অভিযোগ, ইউক্রেন ড্রোন দিয়ে রাশিয়ার ক্রোস এলাকায় একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে। এতে আগুন লাগে। ইউক্রেন হামলা চালিয়েছে রাশিয়ার বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনাগুলোতেও। এ ঘটনার পর জেলেনস্কির বক্তব্যে এসেছে আরও কঠিন হুঁশিয়ারি নিয়ে। রাশিয়া 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে। তখন থেকে এখন পর্যন্ত দুই পক্ষই একে অপরের উপর হামলা চালাচ্ছে। অনেকবার যুদ্ধ থামানোর চেষ্টা হলেও সফল হয়নি। জেলেনস্কির ভাষণে পরিষ্কার, যুদ্ধ এখনও শেষ হয়নি, থামছেও না। শুধু মাঠে নয়, ড্রোন ও প্রযুক্তিতেও ইউক্রেন এখন নিজেরাই তৈরি করছে শক্তিশালী ড্রোন। বিদেশ থেকেও তারা সহায়তা পাচ্ছে। কানাডা প্রতিশ্রুতি দিয়েছে আগামী মাসে $7.23 বিলিয়ন সহায়তা দেবে ইউক্রেনকে। রাশিয়ার জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্রে হামলা এবং পারমাণবিক স্থাপনায় আগুন দেখাচ্ছে যুদ্ধের পরিধি কতটা বড়। এখন শুধু সৈন্য নয়, বিদ্যুৎ, জ্বালানি, ইন্টারনেট সবই যুদ্ধের অংশ। বক্তব্য ছিল সাহসী ও স্পষ্ট। আমরা থামব না যতক্ষণ না শান্তি আসে আমাদের শর্তে। যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন, শুধু অস্ত্র দিয়ে নয়, মনোবল দিয়েও। এ লড়াই এখন শুধু দেশের জন্য নয়, অস্তিত্বের জন্য। চীনের সঙ্গে ভারতের পানি যুদ্ধের আশঙ্কা। তিব্বতে চীনের মেগা বাঁধ নির্মিত হলে শুষ্ক মৌসুমে একটি প্রধান নদের পানি প্রবাহ 85% পর্যন্ত হ্রাস হতে পারে বলে আশঙ্কা করছে ভারত। এই প্রভাব কমাতে নয়াদিল্লির নিজস্ব বাঁধ নির্মাণের পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে বাধ্য হয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট 4টি সূত্র এবং একটি সরকারি বিশ্লেষণের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। ভারত সরকার 2000 সালের গোড়ার দিকে তিব্বতের আংশিক হিমবাহ থেকে জলপ্রবাহ নিয়ন্ত্রণের জন্য প্রকল্পগুলো বিবেচনা করে আসছে, যা চীন, ভারত এবং বাংলাদেশের ভাটিতে 10 কোটিরও বেশি মানুষের বাসস্থান। কিন্তু সীমান্তবর্তী রাজ্য অরুণাচল প্রদেশের বাসিন্দাদের তীব্র এবং সহিংস প্রতিরোধের কারণে এই পরিকল্পনাগুলো বাধাগ্রস্ত হয়েছে। তাদের আশঙ্কা, যে কোনো বাঁধের ফলে তাদের গ্রাম ডুবে যাবে এবং জীবনযাত্রা ধ্বংস হয়ে যাবে। এরপর ডিসেম্বরে চীন ঘোষণা করে তারা ইয়াল্লুং জাংবো নদী ভারতে প্রবেশের ঠিক আগে সীমান্তবর্তী একটি কাউন্টিতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করবে। চীনের এই ঘোষণার পর ভারতের আশঙ্কা তৈরি হয় যে তাদের দীর্ঘদিনের কৌশলগত প্রতিদ্বন্দ্বী, যার অরুণাচল প্রদেশে কিছু আঞ্চলিক দাবি রয়েছে, এই নদীর উপর তাদের নিয়ন্ত্রণকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে, যা আংশিক হিমবাহ থেকে উৎপন্ন এবং ভারতের সিয়াং এবং ব্রহ্মপুত্র নামে পরিচিত। ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কোম্পানি গত মে মাসে সশস্ত্র পুলিশ সুরক্ষার উপকরণগুলো আপার সিয়াং মাল্টিপারপাস স্টোরেজ বাঁধের একটি সম্ভাব্য স্থানের কাছে স্থানান্তরিত করেছে, যা সম্পন্ন হলে দেশের বৃহত্তম বাঁধ হবে। সিনিয়র ভারতীয় কর্মকর্তারা এই বছর নির্মাণ ত্বরান্বিত করার জন্য বৈঠক করছেন, যার মধ্যে জুলাই মাসের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয়োজিত একটিও রয়েছে বলে নাম প্রকাশ করার শর্তে একটি সূত্র জানিয়েছে। চীনা বাঁধের প্রভাব সম্পর্কে ভারত সরকারের বিশ্লেষণে দিল্লির উদ্বেগের কথা বর্ণনা করা হয়েছে, যার সুনির্দিষ্ট বিবরণ রয়টার্স 4টি সূত্রের সঙ্গে সংযুক্ত করে প্রথমবারের মতো প্রতিবেদন প্রকাশ করেছে। যুদ্ধ 15 দিনে গড়ালেই ইসরায়েল ক্ষেপণাস্ত্র থামাতে পারত না। ইরান একাধিক দেশে অস্ত্র কারখানা স্থাপন করেছে জানিয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে বলেছেন, গত জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ 15 দিনে গড়ালেই তারা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারত না। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের প্রায় 2 মাস পর এমন তথ্য দিলেন তিনি। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইয়াং জার্নালিস্টস ক্লাবকে দেওয়া এক সাক্ষাৎকারে নাসির জাদে বলেন, ইরানি সেনাবাহিনীর অগ্রাধিকার এখনও ক্ষেপণাস্ত্র উন্নয়ন। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর অগ্রাধিকারে পরিবর্তন আসতে পারে। প্রতিরক্ষামন্ত্রী আরও ইঙ্গিত দেন, এসব কারখানা শীঘ্রই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও ঘোষণা করা হবে। সাম্প্রতিক অগ্রগতির কথা উল্লেখ করে আজিজ নাসির জাদে বলেন, গত 1 বছরে উন্নত এবং নতুন কৌশলী ওয়ারহেড সফলভাবে পরীক্ষা করা হয়েছে। তার দাবি, জুন মাসে চলা 12 দিনের যুদ্ধ যদি আরও দীর্ঘস্থায়ী হতো, ইসরায়েলি বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র আটকাতে পারত না। তিনি বলেন, যুদ্ধ যদি 15 দিন চলত, শেষ 3 দিনে তারা আমাদের কোনো ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারত না। এই কারণেই ইসরায়েল শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি মেনে নেয় বলে দাবি তার। মন্ত্রী আরও জানান, তেহরান ওই সংঘাতের সময় তাদের অন্যতম সর্বাধুনিক অস্ত্র
কাশেমবাসীর ক্ষেপণাস্ত্র ব্যবহার থেকে বিরত ছিল। এই মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় 1200 কিলোমিটার এবং একে তিনি সবচেয়ে নিখুঁত অস্ত্র বলে অভিহিত করেন। নাসিরজাদের এই মন্তব্য ইরানের 21 আগস্ট নৌ মহড়ার সময় এসছে, যেখানে উপসাগরীয় ওমান ও উত্তর ভারত মহাসাগরী ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। এটি ছিল ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ শেষ হওয়ার পর ইরানের প্রথম সামরিক মহড়া। প্রতিবেদনে বলা হয়, 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্রের আরোপিত দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা ইরানকে আধুনিক অস্ত্র আমদানির সুযোগ থেকে বঞ্চিত করেছে। ফলে দেশটি পুরনো অস্ত্র ব্যবস্থা উন্নত ও দেশীয় প্রযুক্তির ওপর নির্ভর করতে বাধ্য হয়েছে। গত 13 জুন ইসরায়েলের ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালানো হয়। এতে আবাসিক এলাকা লক্ষ্যবস্তুতে পরিণত হয় এবং 1000-এরও বেশি মানুষ নিহত হন, যাদের মধ্যে ছিলেন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীরা। জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এরপর 22 জুন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। অবশেষে 24 জুন ওয়াশিংটনের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে সংঘাতের অবসান হয়। ভয়ঙ্কর ক্লাস্টার ক্ষেপণাস্ত্রে বিপর্যস্ত ইসরায়েল কিভাবে পেল ইয়েমেন? প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে ক্লাস্টার মিউনিশনযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী। গত 22 আগস্ট রাজধানী তেল আবিবে চালানো হামলায় মারাত্মক এই যুদ্ধাস্ত্র ব্যবহারের প্রমাণ পেয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। কয়েক ধাপের আকাশ প্রতিরক্ষা থাকা সত্ত্বেও ক্ষেপণাস্ত্রটি ঠেকাতে ব্যর্থ হয় তারা। মূলত 4 ধরনের প্রতিরক্ষা ফাঁকি দিয়ে ইসরায়েলে আঘাত হানে ইয়েমেনের ছোড়া মিসাইলটি, যেটি থামাতে ব্যর্থ হয়েছে মার্কিন প্রযুক্তির থার্ড আলোচিত আয়রন ডোম অ্যারো ডেভিডসলিংয়ের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গভীর রাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন, তখনই বিস্ফোরণে কেঁপে ওঠে তেল আবিব। এরপরই আলোচনায় আসে ক্ষেপণাস্ত্রটি। ইসরায়েলি বিমান বাহিনীর অনুসন্ধানে বেরিয়ে এসেছে, হামলায় ব্যবহার করা হয় অত্যাধুনিক প্রযুক্তির ক্লাস্টার ওয়ারহেডযুক্ত মিসাইল। প্রায় 2 বছরের সংঘাতে এবারই প্রথম ক্লাস্টার মিসাইল ব্যবহারের নজির গড়ল ইয়েমেনি বাহিনী। কিছু ক্ষেত্রে সাধারণ ব্যালিস্টিক মিসাইলের চেয়েও ভয়াবহ হয়ে উঠতে পারে আধুনিক এই সমরাস্ত্রটি। ভূমির 7-8 হাজার মিটার উচ্চতায় ছোট ছোট ওয়ারহেড কিংবা সাবমিউনিশনে বিভক্ত হয় ক্লাস্টার বোমা, যা ছড়িয়ে পড়ে আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায়। ঘটতে থাকে একের পর এক বিস্ফোরণ। বেশ কিছু ইসরায়েলি গণমাধ্যমের বিশ্লেষণ বলছে, ক্লাস্টার বোমার এই বৈশিষ্ট্যের কারণেই হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। ছোট ছোট খণ্ডে বিভক্ত হওয়ার আগে ধ্বংস করা যায়নি ইয়েমেনের ছোড়া ক্ষেপণাস্ত্রটি। মূলত যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো কিছু পরাশক্তির কাছেই রয়েছে এই ক্লাস্টার বোমা। এছাড়া ইরানের হাতে থাকার প্রমাণও মিলেছে সম্প্রতি। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ওই ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালায় ইরান। আর এ থেকেই ধারণা করা হচ্ছে, তেহরানের কাছ থেকেই অস্ত্রটি হাতে পেয়েছে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেন। রক্তাক্ত গাজা, জ্বলন্ত তেলাবিব, আতঙ্কিত বিশ্ব। ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘর্ষ যেন যুদ্ধের নতুন অধ্যায়। আর এই অশান্তির মধ্যেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ধ্বংস করেছে ইরানের পারমাণবিক স্থাপনা। কিন্তু সত্যিই কি ইরান থেমে গেছে, নাকি আরও ভয়ঙ্কর হয়ে ফিরছে সে? যুদ্ধ প্রযুক্তির আজকের পর্বে জানাবো ইরানের সামরিক সক্ষমতা নিয়ে। 24 জুন সমঝোতায় এসেছে ইরান ইসরায়েল। রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারিয়েছে বহু মানুষ। আমেরিকাও হামলা চালিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করেছে বলে দাবি করেছে। আবার শঙ্কাও প্রকাশ করেছে তাদের সেই পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে। এমন পরিস্থিতিতে নতুন করে সামনে এসেছে ইরানের সামরিক সক্ষমতার বিষয়টি। 2024 সালেও ইসরায়েলকে হামলা করে এবং গোটা বিশ্বকে চমকে দিয়েছিল ইরান। তারপর অত্যাধুনিক সমরাস্ত্র এনে নিজেদের শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে প্রস্তুত করেছে দেশটি। কিন্তু কিভাবে একের পর এক নিষেধাজ্ঞা সামলে শক্তিশালী হয়ে উঠল ইরানের সামরিক বাহিনী? সত্যি কি যুক্তরাষ্ট্রের সাথে টক্কর দেওয়ার ক্ষমতা রয়েছে ইরানের? ইরানের সামরিক সক্ষমতার ইতিহাস বেশ পুরনো। প্রায় 100 বছর আগেই আধুনিক সামরিক বাহিনী গড়ার উদ্যোগ নেন সম্রাট রেজা শাহ পাহলভি। দেশটিকে আঞ্চলিক শক্তিতে পরিণত করতে হাজারো অফিসারকে বিদেশে মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণে পাঠান তিনি। তেল বিক্রির টাকায় সেই 60 থেকে 70 দশকেই আমেরিকা থেকে আধুনিক অস্ত্র কেড়ে ইরান। যদিও 1979 সালে দাঙ্গা ধর্মঘটার বিক্ষোভের কারণে দেশ ছেড়ে পালাতে হয় সম্রাট রেজাকে, তবে সে সময় মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ছিল ইরানের। বিপ্লবের পর আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির আমলে মার্কিন নাগরিক জিম্মি ইস্যুতে দেশটির সাথে সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র। ফলে বাকি থাকা অস্ত্রের সরবরাহ পায়নি ইরান। সে সময় একঘরে এবং সামরিকভাবে দুর্বল হয়ে পড়ে দেশটি। পরবর্তীতে আবারও নতুন করে গড়ে তোলা হয় ইসলামিক রেভলিউশনারি গার্ড। 1980 সালে ইরানে হামলা চালায় ইরাক। প্রাথমিকভাবে দুর্বল হয়ে পড়লেও ধীরে ধীরে পাল্টা আঘাতের সক্ষমতা অর্জন করে ইরান। সে সময় লিবিয়া, উত্তর কোরিয়া, এমনকি চীন, রাশিয়া থেকেও সাহায্য নেয় তারা। অবৈধ পথে অস্ত্র আনার পাশাপাশি অর্জন করে অস্ত্র তৈরির দক্ষতা। 1982 সালে ইরাকেই পাল্টা হামলা চালায় ইরান।
নানা ইস্যুতে পরবর্তী 4 দশকে শতাধিক নিষেধাজ্ঞা দেয়া হয় ইরানের উপর। এ সময়কালে নিজেদের সামরিক শক্তি বাড়াতে নিজেরাই অস্ত্র তৈরিতে ঝোঁকে দেশটি। বর্তমানে ইরানের কাছে আছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল। পারমাণবিক অস্ত্রের মজুদের ব্যাপারে অভিযোগ থাকলেও তা নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ইরান। 2025 সালে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ে বিশ্বের 145টি সামরিক শক্তির মধ্যে ইরানের অবস্থান 16তম। প্রতিষ্ঠানটির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইরানের সক্রিয় সেনা সদস্যের সংখ্যা 6,10,000 আর সংরক্ষিত সদস্য আছে আরও 3,05,000। বিশেষভাবে প্রশিক্ষিত ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর সদস্য 2,20,000। ইরানের সেনাবাহিনীতে ট্যাঙ্ক আছে 2,070টি আর কামানসহ সেলফ প্রপেলড আর্টিলারি রকেট লঞ্চার মিলিয়ে প্রায় 4,000-এর মতো সমরযানের মজুদ রয়েছে। বিমান বাহিনীতে রয়েছে 551টি যুদ্ধ বিমান। এর মধ্যে 188টি ফাইটার জেট, 21টি আটাক বিমান আর 128টি হেলিকপ্টার। স্টেলথ প্রযুক্তির অত্যাধুনিক যুদ্ধ বিমান কাহের রয়েছে ইরানের সামরিক বহরে। নৌবাহিনীতে রয়েছে 25টি সাবমেরিন, 21টি টহল জাহাজ আর 7টি ফ্রিগেট। ক্ষেপণাস্ত্র শক্তির দিক থেকে বেশ এগিয়ে ইরান। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র বহর রয়েছে তাদের। তবে ড্রোন প্রযুক্তিতে বেশ এগিয়েছে ইরান। 2016 সাল থেকেই নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন যুদ্ধে ব্যবহার করছে দেশটি। এমনকি মিত্র দেশের কাছে ড্রোন বিক্রিও করেছে তারা। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে নিজেদের তৈরি ড্রোন দিয়েছে ইরান। 2025 সালের 13 জুন থেকে 24 জুন পর্যন্ত চলে ইরান ইসরায়েল সংঘাত। এ সময় ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায়। দাবি করে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলে। কাতারে মার্কিন ঘাঁটিতেও হামলা করেছে তারা। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ইসরায়েল। এর আগে 2024 সালের 1 অক্টোবরে ইসরায়েলে 2 শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এ হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন প্রযুক্তির আয়রন ডোমও অকার্যকর হয়ে পড়ে। মিসাইল হামলার শিকার হয় তেল আবিবের কাছে থাকা মোসাদের অফিসও। ইরানের দাবি একই বছরের জুলাই মাসে হামাস নেতা ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যা এবং বৈরুতে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ নিতেই এ হামলা চালিয়েছিল তারা। তাছাড়া অতীতেও নিজেদের সামরিক সক্ষমতার প্রমাণ দিয়েছে ইরান। বিশ্বজুড়ে দেশটির আল-কুদস ফোর্স নানা অভিযানের কারণে বেশ পরিচিত। সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদকে বাঁচাতে ইরাকে শিয়া মিলিশিয়াদের সহায়তায় এবং আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ভূমিকা রাখে এই সামরিক দলটি। মধ্যপ্রাচ্যের সামরিক শক্তিধর দেশ হলেও যুক্তরাষ্ট্রের মতো ক্ষমতাধর দেশের সঙ্গে টক্কর দিতে পারবে কিনা ইরান তা নিয়ে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে প্রতিরোধ গড়ে তোলার মতো শক্তি রয়েছে দেশটির। ইতোমধ্যেই সেই সক্ষমতার প্রমাণ পাওয়া গেছে ইসরায়েলে হামলার ঘটনায়। তাই পশ্চিমা বিশ্বের মাথা ব্যথার আরেক নাম এখন ইরান। ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে দুর্বল তার প্রমাণ মেলে। তাই আকাশ প্রতিরক্ষায় তাদের জোর দেওয়ার ব্যাপারে সোচ্চার হওয়ার সময়ের দাবি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরান তাদের আকাশ প্রতিরক্ষায় চীনের দ্বারস্থ হতে পারে এবং চেংদু জেতন সি যুদ্ধবিমান কেনার ব্যাপারে ইরান আগ্রহী বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।